করছে তাদেরকে কোথাও কেউ বাধা দিচ্ছে না। জন অধিকার পার্টি বাধা দিচ্ছে না, জামাত ইসলাম বাধা দিচ্ছে না, গণ অধিকার পরিষদ বাধা দিচ্ছে না, বিএনপি বাধা দিচ্ছে না। তো এখানে যে ঘটনাটা ঘটলো আমি মনে করি এটা শুধু তাদের রাজনীতির অপরিপক্কতা এবং অদূরদর্শিতার কারণেই হয়েছে। সেখানে কিন্তু প্রত্যেকটা পার্টি স্ট্রং। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেন, বাংলাদেশ জামাত ইসলামীও কিন্তু সেখানে আমি যতদূর জানি টুঙ্গিপাড়াতে খুব স্ট্রং, তাদের একটা বেজ আছে, তাদের সংগঠন আছে। তো সেখানে অন্য দলগুলো কেন তাদের সহযোগিতায় এগিয়ে আসলো না? পিএসসি থেকে শুরু করে আপনার জুডিশিয়াল সার্ভিস থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে যেখানে যেখানে শুধুমাত্র মেধা বাদ দিয়ে গোপালগঞ্জের কোটায় যারা নিয়োগ পেয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ট্রাইব্যুনালের ব্যবস্থা নেন, কিন্তু এই সরকার কোনো ব্যবস্থা নেই নাই। আজকে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটার জন্য আমরা সবাই খুবই মর্মাহত, এবং এরকম একটা ঘটনা 5ই আগস্টের পরে হবে, তাও আবার জুলাই যোদ্ধাদের সাথে। তারা রাজনৈতিক দল করেছে পরে, আমরা তো একসাথে আন্দোলন করেছি, তারা আমাদের জুলাই যোদ্ধা ছিল। তো সেই ক্ষেত্রে ধরেন আমি মনে করি যে আমরা সবাই খুবই ব্যথিত হয়েছি যে যেই স্বৈরাচারী শক্তি, যে খুনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আজকে আমাদের শহীদ আবু সাঈদ হত্যার 1 বছর হলো, তাকে যে হত্যা করা হলো নৃশংসভাবে। সেই সেই দিন বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটলো যা আমাদের জুলাই যোদ্ধাদেরকে সেনাবাহিনী নিরাপত্তা দিয়ে একেবারে ট্যাঙ্কে করে তাদেরকে নিয়ে আসতে হবে, বা তারা সেখান থেকে ধরেন পালিয়ে যেতে হবে। তো এই ধরনের ঘটনা আমি মনে করি বাংলাদেশের জন্য শুভকর নয়, বা নতুন রাজনীতির জন্য এটা শুভকর নয়। এটা ধরেন আমরা সবাই এতে উদ্বিগ্ন, এবং আমরা এটা ধরেন এটার সাথে বিভিন্ন এলিগেশন আমরা এক করেছি, এবং আমরা একক কারো দোষারোপ করছি না। সর্বপ্রথম হচ্ছে সেখানে দেখুন 5 তারিখের পরে এই খুনি হাসিনার বাংলাদেশের মধ্যে যে একটা জায়গা যার আস্তানা গেটে আছে সেটা হচ্ছে গোপালগঞ্জ। সেটা আমরা সবাই জানি যে আওয়ামী সন্ত্রাসী, সারা দেশের সন্ত্রাসীরা কিন্তু গোপালগঞ্জে নিয়ে আশ্রয় নিয়েছে। সারা দেশের সন্ত্রাসীরা, হত্যাকারীরা গোপালগঞ্জে তারা আশ্রয় নিয়েছে, এবং 5 তারিখের পরে আমাদের সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করেছে, সেনাবাহিনীদেরকে তারা রক্তাক্ত করেছে গোপালগঞ্জে। সেখানে তখন 144 ধারা জারি করা হয়েছে। তো সেটা মাথায় রেখে, যেহেতু ধরেন আপনি যদি আন্দোলন করেন, সেখানে আন্দোলনের ক্ষেত্রে হচ্ছে আপনার মুভমেন্টের ক্ষেত্রে আপনার ইমোশন এবং আপনার আবেগ কাজ করবে। যখন আপনি রাজনীতি করবেন, রাজনীতি দল করবেন, তখন আপনাকে অবশ্যই ইমোশন এবং আবেগকে বাদ দিয়ে এটা আন্দোলন নয় এটা ভেবে যে এটা এখন রাজনীতি, আপনাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হবে, রাজনৈতিক দূরদর্শিতা আপনাকে থাকতে হবে এবং পরিচয় দিতে হবে। এটা হচ্ছে ফার্স্টের ফল। সেকেন্ড হচ্ছে দেখুন, তারা সব জায়গায় সমাবেশ করছে, তাদেরকে কোথাও কেউ বাধা দিচ্ছে না। জন অধিকার পার্টি বাধা দিচ্ছে না, জামাত ইসলাম বাধা দিচ্ছে না, গণ অধিকার পরিষদ বাধা দিচ্ছে না, বিএনপি বাধা দিচ্ছে না। তো এখানে যে ঘটনাটা ঘটলো আমি মনে করি এটা শুধু তাদের রাজনীতির অপরিপক্কতা এবং অদূরদর্শিতার কারণেই হয়েছে। সেটা হচ্ছে তারা গতকালকে আমি দেখেছি, কালকে রাত্রে থেকে ফেসবুকে যেভাবে ধরেন পোস্ট করলো, মুজিববাদের কবর রচনা করা হবে, হ্যাঁ, গোপালগঞ্জকে জেলা হিসেবে ঘুরিয়ে দেওয়া হবে। তো এই ধরনের ঢাকঢোল পিটিয়ে আপনি তো 100 মানুষ নিয়ে সেখানে আপনি সমাবেশ করবেন, আবার বলবেন যে মুজিববাদের কবর রচনা করা হবে। তো এটা তো আপনার রাজনীতির সাথে তাদেরকে সাপোর্ট দিতে পারবে এরকম কি কোনো ভরসা ছিল, বা কোনো না না, একটা রাজনৈতিক দলের সভা সমাবেশ, শান্তিপূর্ণ সভা সমাবেশের ক্ষেত্রে কেউ বাধা দিবে না। যদি কেউ বাধা দেয় সেটা মোকাবেলা, সেটা বাংলাদেশ পুলিশ দেখবে, বাংলাদেশের বাহিনীগুলো দেখবে। কিন্তু তাদেরকে শান্তিপূর্ণ পরিবেশ কোনো বাহিনী তৈরি করে দিবে না। এটা গণতান্ত্রিক বাংলাদেশ না। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে কেউ রাজনীতি করবে, আমরা সেটা চাই না। আবার শান্তিপূর্ণ সভা সমাবেশে কেউ বাধা দান করবে, আমরা সেটাও চাই না। খুনি হাসিনার সময় আমরা এই দুটো জিনিস দেখেছি। খুনি হাসিনার দল শান্তিপূর্ণ সভা সমাবেশ করতো, অন্য রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে পুলিশকে লেলিয়ে দেওয়া হয়েছে। তা আপনি যদি এখন একটা রাজনৈতিক দলকে যদি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বলে দেন যে সব জায়গায় রাজনীতির পরিবেশ সৃষ্টি করে দিবে তাদেরকে পুলিশ সেনাবাহিনী, ভাই এটা তো পলিটিক্যাল বিহেভিয়ার না। আপনাকে আপনার শান্তিপূর্ণ জায়গা তৈরি করে নিতে হবে। কেউ যদি আপনার শান্তিপূর্ণ পরিবেশে বাধা দেয়, কোনো সন্ত্রাসী হামলা হয়, সেই হামলার প্রোটেক্ট হিসেবে পুলিশ থাকবে, পুলিশ না পারলে বিজিবি, র্যাব, সেনাবাহিনী থাকবে। এটা হচ্ছে আমাদের কথা। আজকে কিন্তু সেটাই হয়েছে। আমি মনে করি যে এটা শুধুমাত্র তাদের রাজনৈতিক অদূরদর্শিতার কারণে হয়েছে। আরেকটা বিষয় দেখুন, আপনি সেখানে যদি আপনি ধরেন যে গোপালগঞ্জের এই জনসংখ্যা কত, সেখানে খুনি হাসিনার দোসররা কতজন আছে, সেখানে কিন্তু প্রত্যেকটা পার্টি স্ট্রং। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেন, বাংলাদেশ জামাত ইসলামীও কিন্তু সেখানে আমি যতদূর জানি টুঙ্গিপাড়াতে খুব স্ট্রং, তাদের একটা বেজ আছে, তাদের সংগঠন আছে। তো সেখানে অন্য দলগুলো কেন তাদের সহযোগিতায় এগিয়ে আসলো না? আপনি দেখুন মিটফোর্ড হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এনসিপি যেই মানে তারা গেছে, অন্য দলগুলোর সাথে কি তারা আলোচনা করে গেছে যে আপনারা আসেন? বা আমি আপনাকে সেটাই বলছি আপা। ধরেন মিটফোর্ডের এই হত্যাকাণ্ডকে নিয়ে
এনসিপি যে অপরাজনীতি করেছে বা অন্যান্য সংগঠনগুলো আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুনি হাসিনের সময়ও এত ধরেন এই রাজনীতি শিষ্টাচার বহির্ভূত স্পেস বা বক্তব্য বা স্লোগান কেউ দেয় নাই, আমি অন্তত শুনি নাই। কিন্তু যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, স্লোগান দেওয়া হয়েছে, আমি মনে করি এতে করে ঐক্যে পাটল ধরেছে। এবং তারা বাংলাদেশের গণতান্ত্রিক বড় একটা রাজনৈতিক দলকে নিয়ে যেভাবে কথা বলেছে, তার দলীয় প্রধান নিয়ে যেভাবে কথা বলেছে এই এনসিপির নেতারা, তা আমি মনে করি যে এটা ঐক্যের জন্য খুবই খারাপ। এবং তারা তাদের সংগঠনের অবস্থা বুঝা উচিত ছিল, বুঝে তারা সেখানে যাওয়া উচিত ছিল যে গোপালগঞ্জে আমাদের সংগঠনে কতজন আছে, কেউ যদি আমাদেরকে হামলা করবে এটা মাথায় নেই, সেখানে হামলা হবে এটা মাথায় নিয়েই তাদেরকে যাওয়া উচিত ছিল। কিন্তু আমরা জুলাই যোদ্ধারা খুবই ব্যথিত, আমরা যারা আন্দোলনের সাথে ছিলাম, এটা আমরা তাদেরকে এনসিপি হিসেবে দেখছি না, এটা আমরা দেখছি যে তারা আমাদের সাথে আন্দোলন করেছে, আমাদের জুলাই যোদ্ধারা। তারা সেখান থেকে কেন সেনাবাহিনীর এসিপি ট্যাঙ্কে করে তাদেরকে সেখান থেকে নিরাপত্তা দিতে হবে? এটা আমি মনে করি যে রাষ্ট্রের জন্য একটা কলঙ্কিত অধ্যায়। স্বাধীন বাংলাদেশের পরে 1 বছর পরে গত জুলাই আমরা স্বৈরাচারকে হটিয়েছি, আরেক জুলাই আমাদের জুলাই যোদ্ধাদেরকে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে, তাও আবার একটা ট্যাঙ্কে করে, এসিপিতে করে। তো এটা আমি মনে করি যে সারা বাংলাদেশকে হতাশ করেছে শুধুমাত্র একটা রাজনৈতিক দলের অপরিপক্কতা এবং ধরেন আপনার এই দুর্বলতার কারণে। তারা তাদের দুর্বলতা স্বীকার করে নাই, তারা ডাকডোল পিটিয়ে কারোর সাথে কথা না বলে সেখানে চলে যাচ্ছে সন্ত্রাসীদের আস্তানার মধ্যে গিয়ে, তারপর আবার তারা সেনাবাহিনীর সহযোগিতা চাচ্ছে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে গোপালগঞ্জ যাওয়ার কথা বলছে। তো এটা আমি মনে করি যে তাদের ঠিক হয় নাই। আরেকটা বিষয় আপনি দেখুন, সেখানে প্রশাসন আছে, সেখানে পুলিশ সেনাবাহিনী যদি চাইতো, আমি তো মনে করি যে সেখানে 2 ঘন্টার মধ্যে পরিস্থিতি শান্ত করা যেত। আপনি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, আমরা বারবার বলেছি, এই 8 তারিখে যখন এই সরকার শপথ নিয়েছে আমরা বলেছি সারা দেশে আইনের শাসন নিশ্চিত করেন, খুনিদেরকে বিচার করেন, এটা হচ্ছে আপনার 1 নম্বর কাজ। আপনার এই টকশোতেও আমরা বলেছি, কিন্তু সরকার সেটা শুনে নাই। আমরা বলছি সারা বাংলাদেশে পিএসসি থেকে শুরু করে আপনার জুডিশিয়াল সার্ভিস থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে যেখানে যেখানে শুধুমাত্র মেধা বাদ দিয়ে গোপালগঞ্জের কোটায় যারা নিয়োগ পেয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ট্রাইব্যুনালের ব্যবস্থা নেন, কিন্তু এই সরকার কোনো ব্যবস্থা নেয় নাই, যার প্রতিফল আজকে জুলাই যোদ্ধাদেরকে ট্যাঙ্কে করে পালাতে হলো। তো এটা আমি মোটা দাগে সরকারের উপর দিব এবং এনসিপির উপর দিব, এখানে আর কোনো কারো কিছু করার নাই। এখানে দুইটা, একটা হচ্ছে রাষ্ট্র আর একটা হচ্ছে অপরিপক্ক একটা রাজনৈতিক দল, তাদের ভুলের কারণে হয়েছে। এবং রাষ্ট্রের যে ভুলটা হয়েছে, রাষ্ট্র হচ্ছে আপনি দেখেন গোপালগঞ্জে যারা আছে তারা এখনো বহাল তবিয়তে আছে, আপনি খোঁজ নেন না, আপনি তো একটা জনপ্রিয় চ্যানেল চালান, আপনি খোঁজ নিন, মতামত নেন, দেখবেন কতজনের নাম বেরিয়ে আসবে, কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা তো সেটা দেখি নাই। তো এটা আমরা সরাসরি আমি মনে করবো যে সরকারের উপদেষ্টারা এখন বড় বড় কথা বলছেন, তো এটা তাদের লজ্জা থাকা উচিত। যে রক্তের উপর তারা দাঁড়িয়েছে, শপথ নিয়েছে, এই রক্তাক্ত সরকারের উপদেষ্টা হয়ে আজ তাদেরকে জুলাই যাদের রক্তের উপর দাঁড়িয়েছে, যারা আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে সেনাবাহিনীর এসিপিতে করে পালিয়ে যেতে হয়েছে, তারা এখানে বড় বড় কথা বলছে। আমি বলবো 24 ঘন্টার মধ্যে গোপালগঞ্জে শান্ত করুন, সন্ত্রাস মুক্ত করুন। গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে না। সরকার যদি আন্তরিক হয়, আমি আপনার এই টকশোতে চ্যালেঞ্জ করে বললাম 24 ঘন্টার মধ্যে গোপালগঞ্জ শান্ত হবে, আর কোন রাজনৈতিক দলের শান্তিপূর্ণ সমাবেশে সন্ত্রাসীরা হামলা করার দুঃসাহস পাবে না। তো সেটা তো আমরা কার্যকর কোনো কিছু দেখছি না। আজকে দেখুন বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, আমি মনে করি যতটুকু করেছে এটা ঠিক করেছে, তারা প্রোটেক্ট করেছে। অথচ এই দলটা বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে, বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে যা বলেছে, কিন্তু তারপরও কিন্তু সেনাবাহিনী তাদের বিপদে এগিয়ে গিয়েছে। এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। তা আমি মনে করতাম যদি অন্য রাজনৈতিক দলগুলো যদি তাদের সমাবেশে যদি নিরাপত্তা দিত, বা এই ঘটনার সাথে সাথে যদি অন্য রাজনৈতিক দলগুলো যদি দায়িত্ব নিয়ে যেত, কিন্তু তারা সেখানে কেন যায়নি, এই প্রশ্ন যদি আপনি খুঁজেন অনেক প্রশ্ন বেরিয়ে আসবে। তা আমি মনে করি যে তাদের আরো এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। আমি আবারও আপনাকে বলছি, বাংলাদেশের স্বাধীনতার পরে এই প্রথম সেনাবাহিনীর এসিপি ট্যাঙ্কে করে নিরাপত্তা দিয়ে কোন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে আসতে হয়েছে, এটা প্রথম। তো সুতরাং এই ঘটনা আমাদেরকে একদিকে ব্যথিত করে, অন্যদিকে অনেক কিছু শিক্ষা দেয় যে আমার যতটুকু আছে ততটুকু নিয়েই আমাকে ভাবতে হবে। আমি তো বিএনপি সুরে কথা বললে হবে না, জন অধিকার পার্টি, আমাকে আমার পায়ের নিচে মাটি কতটুকু সেভাবে কথা বলতে হবে, অন্য দল তার কথা বলবে। কিন্তু আমরা দেখছি যে রাজনৈতিক একটা অসুস্থ প্রতিযোগিতা বিরাজ করছে, যে বড় দল যেভাবে কথা বলবে আমিও সেভাবে কথা বলবো। এই অসুস্থ প্রতিযোগিতার প্রতিহিংসার কারণে আজকের এই ফল হয়েছে। অসংখ্য ধন্যবাদ।